বাসর রাতেই বুঝতে পারলাম বউ ভার্জিন না, পারিবারিকভাবেই বিয়ে করেছি। অথচ ভাবতেই পারছি না নববধূ কুমারী না। অনেক চিন্তায় পড়ে গেলাম। তবে কি আমার আগে অন্য কেউ এসেছিল তার জীবনে? না, এটা কি করে হয়? গতকাল বর সেজে বউ নিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বউ দেখতে অনেক সুন্দর, চেহারায় একটা মায়াবী ভাব আছে। রাত 12টায় আমাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হলো। অনেক আশা ভালোবাসা নিয়ে নববধূর কাছে এগিয়ে গেলাম। নববধূর লম্বা ঘোমটা তুলে পলকবিহীন তাকিয়ে বললাম, আচ্ছা তোমার নাম কি? নববধূ আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, আমার নামও জানেন না? না, এখন বলো। আমার নাম প্রাচী। প্রাচী খুবই সুন্দর নাম। আসলে হঠাৎ করে আমাদের বিয়ে হয়ে গেল, তাই আর নাম জানা হলো না। এখন এসব বাদ দিয়ে চলো একটু। এভাবে বলতে নেই, আমার লজ্জা করে। আমাদের নতুন জীবনের প্রথম রাত কাটলো ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রাচী একপাশে শুয়ে আছে। বিছানায় কুমারিত্বের কোনো লক্ষণের দাগ নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে কি প্রাচী কুমারী না? বিছানা ভালো করে দেখেও ভার্জিনের কোনো চিহ্ন বিন্দু পেলাম না। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে ভাবছি গত রাতের কথাগুলো। একটু পরেই প্রাচী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নাস্তা করতে। পরিবার বলতে মা, ছোট বোন, আমি আর নতুন এলো প্রাচী। সবাই একসাথে বসে নাস্তা করছি। তখন প্রাচী হাত বাড়িয়ে আমাকে নাস্তা দিতে চাইলো। আমি মাথা নেড়ে বোঝালাম নাস্তা করার কোনো ইচ্ছা নাই। মা কারণ জানতে চাইলো। আমি কিছুই বললাম না। আমি ভাবছি এটা কি করে হয়, প্রাচী ভার্জিন না। নাস্তা না করেই টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। প্রাচীও আসলো রুমে। আমি চুপ করে ভাবছি প্রাচীকে জিজ্ঞেস করে দেখবো নাকি, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রাচীর কণ্ঠ শুনে ওর চোখে তাকালাম আর বললাম, না। কেন? না মানে নাস্তা করলে না? আবার মুখেও চিন্তার ছাপ। এমনি। বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে। পার্কের একপাশে বসে ভেবেই চলেছি, প্রাচীর কুমারীত্ব কে নষ্ট করলো? প্রাচীকে নিয়ে চিন্তায় মগ্ন। তখনই পেছনে শুনতে পেলাম পুরাতন প্রেমিকার আওয়াজ। পেছনে তাকিয়ে দেখি সে আমার দিকেই আসছে। কেমন আছো? রাইসার কথা শুনে মুচকি হেসে বললাম, ভালো, তুমি? আমিও ভালোই। এতদিন পরে দেখা, আর তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু না। তা এতদিন পর কোথা থেকে? বেড়াতে এসেছি। আর তুমি চিন্তিত কি নিয়ে? আচ্ছা, ভালোই। বলো কি নিয়ে চিন্তায় আছো? আমার কথা ভেবে নাকি? আমার কিছুই করার ছিল না, বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। একটা কথা বলবা? বলো। মেয়ে ভার্জিন কিনা কিভাবে বুঝবো? শারীরিক সম্পর্ক করলে রক্ত বের হয়, এতেই বোঝা যায় সে ভার্জিন কিনা। এটা ছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। আমি আর কিছু না বলেই উঠে চলে আসলাম। বাড়ি এসে প্রাচীকে কোথাও পেলাম না। সে নাকি তার কোন বান্ধবীর সাথে দেখা করতে গেছে। এতেই আমার একটু সন্দেহ হলো। আজ প্রাচী আসলে জানতে চাইবো সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। প্রাচী বাসায় ফিরে এলে তাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হয়নি। কিভাবেই বা প্রশ্ন করব তুমি ভার্জিন কিনা। এতে হয়তো সে কষ্ট পাবে যে আমি তাকে বিশ্বাস করছি না বা তার চরিত্র নিয়ে সন্দেহ করছি। প্রাচী বাসায় ফিরে আমাকে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে? প্রাচীর এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম আর নিচু কণ্ঠে বললাম, কোথাও না, বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে? তাহলে পার্কের মেয়েটা কে ছিল? ওই আমার বন্ধু। প্রাচী আমার উত্তর শুনে আর কিছুই বলেনি। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। রাতে আবার প্রাচীর সাথে শারীরিক সম্পর্ক করে নিশ্চিত হলাম প্রাচী ভার্জিন না। পরের দিন থেকেই প্রাচীকে এড়িয়ে চলতে শুরু করলাম। চাওয়া না চাওয়া মিলেই আমার আর প্রাচীর জীবন চলছে। আমি প্রাচীর কাছে তার কুমারিত্ব নিয়ে কোনো কিছু জানতে চাই না। কারণ মা আমাকে বিয়ে করিয়েছে প্রাচীকে অনেক পছন্দ করে। আমি চাই না মার সাথে আমার মনোমালিন্য হোক। বিয়ের 10-12 দিন পরই একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সবাই যেন কেমন খুশি খুশি। রুমে যেতেই প্রাচী হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকাংশ অবাক হলাম প্রাচীর জড়িয়ে ধরা দেখে। প্রাচী জড়িয়ে ধরে বলে, আমাদের নতুন অতিথি আসতে চলেছে। মানে? তুমি বাবা হবা আর আমি মা। কথাটা শুনে একটা বড় ধাক্কা খেলাম। একটা মেয়ে বিয়ের 10-12 দিন পরেই কিভাবে গর্ভবতী হয়? প্রাচী অন্য কারো সন্তান নিয়ে আসেনি তো? আমি কিছু না বলেই চুপ করে রইলাম। প্রাচীর কুমারিত্ব কে নষ্ট করেছে? মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ের 2 মাস পরে একদিন রাতে প্রাচীকে জিজ্ঞেস করলাম, প্রাচী, তুমি কি বিয়ের আগে ভার্জিন ছিলে? আমার কথা শুনে প্রাচী চুপ করে রইল।
তাই আবার বললাম, তুমি কি ভার্জিন ছিলা? হ্যাঁ, এতদিন পরে কথা কেন? ভার্জিনের কোনো প্রমাণই তো আমি পাইনি আমি ভার্জিন। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম, কারণ প্রাচী মিথ্যা বলছে। এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রাচী হয়তো ভাবছে তার বলা মিথ্যে আমি বুঝতেই পারবো না। দেখতে দেখতে আরো 1 মাস কেটে গেল। আমি এবারে সিদ্ধান্ত নিলাম এই ভার্জিন হিনকে তালাক দেব। মা, ছোট বোন অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভই হয়নি। আমার এক কথা, এই বাড়িতে প্রাচী থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে প্রাচী থাকতে পারবে না। মা আর কি করবে, বাধ্য হয়ে আমার কথা মেনে নিল। প্রাচীকে নিয়ে আমি কোর্টে হাজির হলাম। বিচারককে প্রাচী বলে সে সন্তান সম্ভবা। আমি বলেছিলাম এই সন্তান আমার চাই না। এটাও মেরে ফেললেও আমার কিছুই যায় আসে না, আমার শুধু ডিভোর্স চাই। বিচারক বলে এই সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত ডিভোর্স হবে না। তারপর আর কি, বাধ্য হয়ে প্রাচীকে নিয়ে বাড়ি ফিরে আসতে হলো। রাতে শুয়ে শুয়ে ভাবছি, ভার্জিনহীন মেয়ের সাথে কি করে থাকবো। আমার মা কিছুই জানে না কেন প্রাচীকে আমি ডিভোর্স দিতে চাই। মা শুধু এটাই জানে প্রাচীকে আমার ভালো লাগে না। আমার চিন্তা ভাবনা একটাই, বাচ্চা যত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে তত তাড়াতাড়ি ডিভোর্স। আজ কয়েকদিন অফিসেও যাই না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। তখন প্রাচী এসে বলে, তোমাকে কি নাস্তা দেব? কোনো অসতী নারীর হাতের খাবার খেতে চাই না। আমার কথা শুনে প্রাচীর মুখটা মলিন হয়ে গেল। আচ্ছা, তোমার বোনই দিয়ে যাবে, খেয়ে নিও। প্রাচী চলে গেল। আমি বসে অফিসের কাজ করছি। তখনই ছোট বোন তানহা আসলো নাস্তা নিয়ে। আমার সামনে এসেই বলল, ভাইয়া নাস্তা খাও। আর ভাবি কাঁদছে কেন? জানি না, এবার এখান থেকে যা। তানহা চুপচাপ চলে গেল। আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে চললাম বাস স্টপে। আজ আমার পুরনো 2 বন্ধু আসছে ঢাকা থেকে। গত বছরই পড়াশোনা শেষ করে তারা ঢাকায় চাকরি নেয়। বাস স্টপে 2 বন্ধু সুমন, রানা, তাদের সাথে দেখা করলাম। ভাবিকে আনলি না যে? রানার কথা শেষ হতেই সুমন বলল, আরে বউকে লুকিয়ে রাখবে তাই হয়তো আনিনি। আমি মুচকি হেসে বললাম, এইসব বাদ দে, বিকালে আমাদের বাসায় আসলেই দেখতে পাবি। আমি সুমন, রানাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। বাসায় আসার সময় ভালো করে বাজার করে আনলাম। আজ যে এতদিন পর বন্ধু আসছে আমাদের বাসায়। মা ভালো করে রান্না করলো সুমন আর রানার জন্য। মায়ের হাতে রান্না অনেক পছন্দ ওই দুটোর। ছোটবেলা থেকেই আসা যাওয়া আমাদের বাড়িতে, আর 3জন একসাথে খাওয়া ঘোরা, তাই আমাদের এত মিল। বিকাল হতেই রানা, সুমন চলে আসলো আমাদের বাসায়। দুজনেই আমার রুমে গিয়ে বসলো। কই রে, ভাবিকে তো দেখছি না। রানার কথা শুনে আমি কিছু বলতে যাব, তার আগে সুমন বলে, এতদিন একটা পিকও দিলি না, বললি সামনে এসে দেখতে। এখন ভাবি কই? আমি দুজনকেই শান্ত হতে বললাম, এখনই আসবে তোদের খাবার দিতে। কিছুক্ষণ 3জনে বসে গল্প করলাম। হঠাৎ প্রাচী আসলো খাবার দিতে। প্রাচী অনেক পরিপাটি করে সাজ করে আসছে। যদিও প্রাচী এমনি অনেক সুন্দর। প্রাচীকে দেখে দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। সুমন প্রশ্ন চোখে তাকিয়ে আছে আমার মুখে, যেন সে ভূত দেখছে। ভাইয়া, আপনারা কেমন আছেন? প্রাচীর কথা শুনে সুমন ঘাবড়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আমরা ভালো, আপনি? সুমনের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। সুমন রানাকে ইশারা করে বলল, ইথান, আমরা আজ যাই। আমি ওদের এমন ব্যবহার দেখে অবাক চোখে বললাম, কি রে, খাবি না? এখন খিদে নাই, অন্য একদিন আসবো। প্রাচী আমাদের কথা শুনে বলল, এত কষ্ট করে মা রান্না করলো আর আপনারা না খেয়ে চলে যাবেন? সুমন রানাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুমন নীরব হয়ে হাঁটছে, কোনো কথা নেই। তা দেখে রানা বলল, কি রে, আমাকে নিয়ে চলে আসলি যে? এমনি? এমনি কেন, কি হয়েছে আমাকে বল। ইথানের বিয়ের মাস খানেক আগে পাশের এলাকায় গিয়েছিলাম। ইথানের সাথে নির্জন রাস্তার আশেপাশে বাড়ি নেই। এমন সময় দেখলাম একটা মেয়ে আসছে। অন্ধকার আর মানুষের চলাচল একদমই কম। দুজনে মুখ ঢেকে এগিয়ে গেলাম। দেখলাম মেয়েটা একা, দেখতেও অনেক সুন্দর। সেদিন ইথান মেয়েটাকে ধর্ষণ করেছিল, আর আমি ধর্ষণ করতে ইথানকে সাহায্য করেছিলাম। সুমনের সব কথা শুনে রানা বলল, তো কি হয়েছে এখন? এই ঘটনা বলার জন্য নিয়ে চলে আসলি আমাকে? সেই দিনের মেয়েটা আর কেউ না, ইথানের বউ। কি? ইথান ধর্ষণ করে আবার এই মেয়েকেই বিয়ে করেছে? আরে ও তো রাত কানা রোগে আক্রান্ত ছিল, সে রাতে ভালো করে দেখে না, তাই হয়তো বিয়ে করে নিয়েছে। তাহলে ইথানের বউ তোকে বা ইথানকে কেন চিনল না? মুখ ঢাকা ছিল সেদিন। এত কথা বাদ দে, ইথানকে এসব বলিস না, বললে হয়তো ইথান খুব কষ্ট পাবে। তার চেয়ে এসব না জেনে ওরা দুজনে ভালো থাক। সুমন আর রানা যার যার বাড়ি চলে গেল। কয়েকদিন বাড়ি থেকে আবার চলে গেল ঢাকায়।
এই কয়েকদিনে একবারও রানা বা সুমন কেউই আমাদের বাড়িতে আসেনি। এদিকে আমি শুধু সময় গুনছি কখন বাচ্চা হবে আর প্রাচীকে ডিভোর্স দেব। আমি যে আর ভার্জিনহীন মেয়ের সাথে থাকতে চাই না। কয়েক মাস পরই প্রাচীর বাচ্চা হবে, তখন তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সেদিন ছেলে সন্তান হলো। ছেলে সন্তানের উপর আমার কোনো আগ্রহ নেই। প্রাচীর সামনেই ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার প্রাচীর সুস্থ হতে কয়দিন লাগবে? 15-16 দিন। আচ্ছা। প্রাচী অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সে হয়তো ভাবছিল বাচ্চা হয়ে গেলে আমি আর ডিভোর্স দেব না। আমার সেই আগের কথাই, যে ভার্জিন না তাকে আমি রাখবো না। প্রাচী সুস্থ হয়ে গেলে প্রাচীকে বাড়ি না নিয়ে চলে গেলাম কোর্টে। প্রাচীকে যে ডিভোর্স দিতে হবে। বিচারক বলে এই বাচ্চার সকল খরচ ইথানে দিতে হবে। এই কথা শুনে আমি বলি আমি বাচ্চার বাপ না, এই বাচ্চা অন্য কারো। বিচারক জানতে চাইলো এটাই প্রাচীকে ডিভোর্স দেওয়ার কারণ কিনা। আমি সেদিন বলেছিলাম আমার বউ সতী না, আর এই কারণে ডিভোর্স দিতে চাই। আমি এই বাচ্চাও চাই না। বিচারক এবার প্রাচীর কাছে জানতে চাইলো ইথানের সাথে কি থাকতে চাও? প্রাচী বলে আমি আর কি বলবো, আমিও চাই দুজন আলাদা হয়ে যায়। দুজনের কথা শুনে বিচারক বলে বাচ্চাকে ইথান 1 লাখ টাকা দেবে, আর প্রাচী যেহেতু নিজেই ডিভোর্স চায় তাই প্রাচীকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বিচারকের মুখে জরিমানার কথা শুনে বললাম এই সন্তান আমি মানি না, তাই টাকাও দিতে পারবো না। বিচারক প্রাচীর দিকে তাকিয়ে বলে, প্রাচী তুমি কি টাকা চাও বাচ্চার জন্য? প্রাচী আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে আমার কিচ্ছু লাগবে না। বিচারক প্রাচীর আর আমার ডিভোর্সের সকল কাগজ রেডি করে দিল। বিচারক আমার আর প্রাচীর কাছ থেকে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করিয়ে নিল। আমি আর প্রাচী ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিলাম। আমরা এখন আলাদা, কারো উপরে আর কোনো অধিকার নেই। আমি বাচ্চাটা কোলে নিয়ে কোর্ট থেকে বের হচ্ছি, যদিও আমি তার পিছনে একটু দূরেই ছিলাম। প্রাচী যখনই কোর্টের বাহিরে আসলো তখনই কেউ একজন বলল, প্রাচী কেমন আছো তুমি? কণ্ঠটা শুনেই পেছনে ফিরে প্রাচী অবাক। রাজীব তুমি এখানে? একটা জমির ব্যাপারে কোর্টে এসেছি। তোমার বউ কেমন আছে? রাজীব অপরাধী ভঙ্গিতে বলে, ভালো। তুমি বিয়ে করেছো তো? কোলে দেখো না। তা উনি কই? আছে, আজ আমি যাই। প্রাচী মাথা নিচু করে পথ চলা শুরু করে। রাজীব অবাক চোখে দেখছে প্রাচীর পথ চলা। রাজীব ভিতরে যাওয়ার সময় ডাক দিলাম আমি, এই যে শোনেন। রাজীব দাঁড়ালো আর আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, আমাকে ডাক দিলেন যে? একটু কথা বলার ছিল। বলেন। আচ্ছা, একটু আগে যে মেয়েটার সাথে কথা বললেন তাকে চেনেন? ও আমার পুরাতন প্রেমিকা। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? এখন থেকে প্রায় বছর খানেক আগে আমি আর প্রাচী প্রেম করতাম। আমাদের প্রেম চলাকালীন আমার পরিবার প্রাচীর মা বাবাকে বিয়ের কথা বলে। তখন প্রাচীর বাবা মা আমার কাছে বিয়ে দিতে রাজি হয়নি। আমি তখন প্রাচীকে পালিয়ে বিয়ে করার কথা বলি, কিন্তু প্রাচী রাজি হয়নি। পরে বাধ্য হয়ে বাবা মার পছন্দ মতো বিয়ে করে ফেলি। তা হঠাৎ প্রাচীর কথা জিজ্ঞেস করলেন? প্রাচী কি আপনার পরিচিত? রাজীবের কথায় কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, না, এমনি। আচ্ছা চলি, আমার আবার কাজ আছে। এই বলেই রাজীব চলে গেল। রাজীব প্রাচীর পুরাতন প্রেমিক হলে প্রাচীর কুমারিত্ব কে নষ্ট করেছে? এইসব আর ভাবতে পারছি না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ থেকে অসতী কোনো মেয়ে থাকবে না আমার পাশে। অন্যদিকে প্রাচী কোর্ট থেকে বের হয়ে মা বাবার কাছে ফিরে যায়নি। প্রাচী সোজা ট্রেনে করে চলে আসলো কিশোরগঞ্জ থেকে ঢাকা। প্রাচীর এক চাচাতো ভাই থাকে ঢাকায়, তাকে কল দিল স্টেশন থেকে নিয়ে যেতে। প্রাচী ঢাকায় পৌঁছে যাওয়ার পর তার চাচাতো ভাই নিয়ে গেল বাসায়। এদিকে আমি ঘুমানোর কিছুক্ষণ পরই কল আসলো মোবাইলে, তাই ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি সুমন কল করেছে। কলটা রিসিভ করতেই সুমন বলল, কিরে বন্ধু, কি খবর? ভালো, তোর? আছি ভালোই। ভাবির কি খবর, বাচ্চা হয়েছে? হয়েছে, একটা পিক দে ভাতিজার। সুমনের কথা শুনে নিচু কণ্ঠে বললাম, আমার কাছে ও নাই। নাই মানে? আমি প্রাচীকে ডিভোর্স দিয়ে দিয়েছি আজকেই। কেন? আমি সবকিছু খুলে বলতে শুরু করলাম সুমনের কাছে। আমার সব কথা শুনে সুমন বলল, মনে পড়ে তোর বিয়ের মাসখানেক আগে তুই আর আমি রাতে পাশের এলাকায় গিয়েছিলাম? মনে আছে? সেদিন তুই একটা মেয়েকে ধর্ষণ করেছিলি, আর আমি তোকে ধর্ষণ করতে সাহায্য করেছিলাম, মনে পড়ে? সব মনে আছে। সেদিনের ধর্ষিতা মেয়েটা আর কেউ না, প্রাচী ভাবি ছিল। সুমনের এমন কথা শুনে আকাশ থেকে বললাম। সুমন আবার বলতে শুরু করে, সেদিন আমি যখন তোর বাসায় গেলাম ভাবিকে দেখে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। এই কারণেই তোর বাড়ি থেকে চলে এসেছিলাম। কিন্তু এখন নিজেকে ভর অপরাধী মনে হচ্ছে। সত্য কথাগুলো অনেক আগেই তোকে বলা উচিত ছিল, তাহলে হয়তো আজ তোদের ডিভোর্স হতো না।
সুমনের কথা শুনে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম আর বললাম, এই কথাগুলো তুই আমাকে আগে কেন বললি না? কি করে বলবো? সেদিন তো ভাবির গায়ে আমিও হাত দিয়েছিলাম, ভাবির গায়ে আমি স্পর্শ করেছি। এটা ভাবলেই হয়তো তুই কষ্ট পেতি, তাই বলিনি। আমি আর কিছু না বলেই কলটা কেটে দিলাম। আগে যদি এই কথাগুলো জানতাম তাহলে হয়তো বিয়ের আগে করা পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম। যে করেই হোক প্রাচীকে সত্যটা বলে আবার বিয়ে করতে হবে, প্রাচীর কাছে ক্ষমা চাইতে হবে। এইসব ভাবতে ভাবতে কাপড় পরে চললাম প্রাচীর বাসায়, যেখানে প্রাচীর পরিবার থাকে। ইস, কেন যে সুমন আর দুদিন আগে বললো না! আমার সব ভাবনা ছেদ ঘটিয়ে সীমা কল দিল। সীমা আমার কলেজ লাইফের একমাত্র মেয়ে ফ্রেন্ড। কল রিসিভ করতে সীমা বলে, ইথান, ভুলে গেলি নাকি? আর শুনলাম প্রাচী ভাবির সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে। সীমার কথা শুনে কিছুটা অবাক হলাম। ডিভোর্সের কথা জানলো কি করে? যা শুনলি সবই সত্য। এবার প্রাচীকে আবার বিয়ে করব। কি এমন হলো যে সকালে ডিভোর্স দিয়ে বিকালে আবার বিয়ে করতে হবে? এই কথা বলা যাবে না। আচ্ছা থাক, বলতে হবে না। আমি আর কথা বাড়াইনি, কল কেটে চললাম প্রাচীর খোঁজে। প্রায় ঘন্টা খানেক পর চলে আসলাম প্রাচীর বাবার বাসায়। প্রাচীর মা আমাকে একা দেখে অবাক। প্রাচী কই জানতে চাইলো, আমি নিজেও অবাক হলাম তাদের কথা শুনে। আমি বললাম, সকালে ডিভোর্স হওয়ার পর প্রাচী এখানে আসেনি। প্রাচীর মা অবাক হয়ে বলে, প্রাচী এখানে আসে নাই। এই কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। প্রাচী কোথায় যেতে পারে? সবাই প্রাচীকে এখানে সেখানে কল দিয়ে খুঁজতে শুরু করলাম। অন্যদিকে প্রাচীর দূর সম্পর্কে চাচাতো ভাই প্রাচীকে নিয়ে তার বাসায় রাখলো। প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে কাজ দিবে বলে আর কোথাও যেতে দেয় না। কয়েকদিন পরেই প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে বলে, প্রাচী, তোর কোলে এই ছেলে থাকলে কোনো কাজ করতে পারবি না। ছেলেটাকে আগে কোথাও রাখার জায়গা করতে হবে। প্রাচী এমন কথা শুনে বিচলিত হয়ে গেল। এতটুকু বাচ্চা কোথায় রাখবো? এতিমখানায় দিয়ে দিলে তারাই দায়িত্ব নেবে। যদি কিছু হয়ে যায়, আমার পরিচিত একজন আছে, কিচ্ছু হবে না। আর তুই চাইলে প্রতি শুক্রবার নিয়ে আসতে পারবি। আচ্ছা, তুমি রাখার ব্যবস্থা করো। কয়েকদিন পরে বাচ্চাটা একটা এতিমখানায় দিয়ে আসলো প্রাচী। আর প্রাচীর চাচাতো ভাই প্রাচীর বাচ্চা রেখে আসাতে খুব কষ্ট হচ্ছিল, তবুও জীবিকার জন্য রেখে আসতেই হলো। প্রাচী বাচ্চাটাকে এতিমখানায় রেখে অনেক কষ্টে থাকতে শুরু করে। এদিকে আমি আর প্রাচীর পরিবার অনেক খুঁজেও প্রাচীকে কোথাও পেলাম না। একদিন সীমা আসলো আমাদের বাসায়। আমাকে অনেক বোঝায় নতুন বিয়ে করতে। সীমা দেখতে খারাপ না, তাই হয়তো মা সীমাকে পছন্দ করে ফেললো। মা সীমাকে বিয়ে করতে বলে, কিন্তু আমি না করে দেই। মা তারপরেও সীমার পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে। শেষমেশ বাধ্য হয়ে সীমাকে বিয়ে করি। বাসর রাতে সীমা বলে, আমি সেই কলেজ থেকেই তোমায় পছন্দ করি। আমার বিয়ে হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই চিন্তা, প্রাচীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সীমা আর আমি ভালোই আছি, জীবনও ভালো চলছে। অন্যদিকে প্রাচীকে তার চাচাতো ভাই কাজের কথা বলে নিয়ে গেল একটা লোকের কাছে আর বলল, এই নেন, যার কথা বলেছিলাম। লোকটা প্রাচীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, এই নাও, টাকা গুনে দেখো। প্রাচী ওদের কথা শুনে অবাক কণ্ঠে বলল, কিসের টাকা? কিছু না, পুরো 1 লাখ আছে। গেলাম সাহেব। প্রাচীর চাচাতো ভাই চলে গেল টাকা নিয়ে। প্রাচী জানতে চাইলো কেন টাকা নিচ্ছে, কিন্তু কিছু না বলেই প্রাচীর চাচাতো ভাই চলে গেল। যখনই প্রাচী আসতে চাইলো তখনই লোকটা জোর করে ধরে প্রাচীকে একটা রুমে আটকে দিল। প্রাচীর বুঝতে আর বাকি রইলো না যে তাকে বিক্রি করে দিয়েছে। প্রাচীকে একটা রুমে আটকে রাখার পর রাতে প্রাচীর রুমে একটা লোক আসলো। কে আপনি? আমাকে ছেড়ে দেন। প্রাচীর কথা শুনে লোকটা বলে, আজ সারা রাতের জন্য তুমি আমার। কি? লোকটা প্রাচীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো। সারা রাত লোকটা বাধ্য করে প্রাচীকে শারীরিক সম্পর্ক করতে। সকাল হতেই লোকটা চলে গেল, কিন্তু প্রাচী ওই রুমেই বন্দি। প্রাচীর রুমে সকল কিছুই আছে। প্রাচীকে সময় মতো খাবার দিল, সারাদিন বিরতি দিল, রাতে হয়তো আবার কোনো জানোয়ার আসবে। সন্ধ্যা হতেই প্রাচী বুঝলো দরজায় কেউ আসছে। প্রাচীর আর বুঝতে বাকি নেই, আজ সারা রাত নতুন কেউ ভোগ করবে তার শরীর। ভিতরে একটা লোক ঢুকলো। প্রাচী লোকটাকে দেখে থমকে গেল। লোকটা প্রাচীকে দেখে বলল, শেষ পর্যন্ত পতিতা? রাজীবের মুখে এমন কথা শুনে প্রাচী মাথা নিচু করে বসে রইল। প্রাচীর কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। এখানে তো ভাগ্য টেনে এনেছে। প্রাচীর নীরবতা দেখে রাজীব বলে, এখানে কি করে আসলে? যেদিন কোর্টে দেখা হয়েছিল সেদিন আমার ডিভোর্স হয়ে গেছিল। তারপরে এই শহরে এসেছিলাম এক মুঠো ছাই আগলে ধরে বাঁচতে, কিন্তু ভাগ্য এখানে বিক্রি করে দিল। রাজীব প্রাচীর কথা শুনে বিছানায় প্রাচীর কাছে গিয়ে বসলো আর বলল,
চলো শুরু করি। পুরাতন সেই জিনিস আবার কখনো ফিরে পাবো ভাবতেই পারছি না। এই তোমার আসল রূপ? তুমি না আমাকে ভালোবাসতে? সারা রাতের জন্য টাকা দিয়ে নিয়েছি, টাকা উসুল না করে ছেড়ে দেব? প্রাচী অসহায় চোখে তাকিয়ে আছে রাজীবের দিকে। রাজীব কোনো দিক না ভেবেই প্রাচীকে বিছানায় শুয়ে দিল। প্রাচীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো। সকাল হতে প্রাচীর নিথর দেহ ফেলে চলে গেল রাজীব। প্রাচীর শরীরে যেন কোনো শক্তি নেই। এভাবেই চলছে প্রাচীর পতিতালয়ের জীবন। এদিকে আমার আর সীমার জীবন ভালোই কাটছে। এখনো আমি প্রায় খুঁজে বেড়াই প্রাচীকে, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কয়েক মাস পরেই সীমার বাচ্চা হবে। মা, ছোট বোন, সীমার পরিবার সবাই অনেক খুশি। আমি প্রাচীকে প্রায় ভুলেই গেছি, এখন আর প্রাচীকে খুঁজতে যাই না। আমার জীবন ভালোই চলছে, চাকুরি আর পরিবার, এ যেন এক সুখ রাজ্য। হঠাৎ একদিন সুমন কল দিল। ইথান, কেমন আছিস? ভালো, তুই? আমি মনে হয় আর বাঁচবো না। সুমনের কথা শুনে অবাক হয়ে গেলাম। কি যা তা বলছে সব? কেন, কি হয়েছে? আমার শরীরে এইচআইভি ধরা পড়েছে, ডাক্তার বলেছে আর 1 মাস বাঁচবো। এই কথা বলেই সুমন কেঁদে দিল। সুমন কাঁদো কণ্ঠে বলতে থাকে, আমার পাপের শাস্তি মনে হয় পেয়ে গেছি। এখানের একটা পতিতালয়ে প্রায় যেতাম। কয়েক মাস আগে ডাক্তার বলেছে ওই পতিতালয়ের কয়েকজন নারী নাকি এইডসে আক্রান্ত। আমি শেষ বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আর প্রাচী ভাবিকে যদি কখনো খুঁজে পাস তাহলে বলিস আমাকে ক্ষমা করে দিতে। সুমন কলটা কেটে দিল। আমি নিজেও কান্না করছি। প্রিয় বন্ধু আজ মরণের পথে। কয়েকদিন পরে সুমন মারা গেল। তাদের পরিবার যেন দুঃখের সমুদ্রে ভাসছে। সুমনকে মাটি দেওয়া হলো পারিবারিক কবরস্থানে। অন্যদিকে প্রাচীর জীবন বন্দি 4 দেয়ালে। প্রাচী পতিতালয় থেকে বের হতে চাইলে তারা বলে 1 লাখ টাকা দিয়ে কেউ কিনে নিলেই মুক্তি পাবে। প্রাচী আল্লাহর কাছে শুধুই বলে, আল্লাহ, যে করেই হোক এই জাহান্নাম থেকে রক্ষা করো। দিন রাত একটাই চাওয়া, এখান থেকে মুক্তি। প্রাচীর ছেলের কাছে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু পতিতালয় থেকে বের হতে দেয় না। হঠাৎ একদিন রাতে মদ খেয়ে হেলে দুলে একজন লোক প্রাচীর রুমে ঢুকলো। প্রাচী দেখেই ভয় পাচ্ছে। একটা মাতাল লোক তার সাথে আজকে। লোকটা প্রাচীর দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, এই মেয়ে, ওখানে কি করস? আমার কাছে আয়, তোকে আদর করব। প্রাচী ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না মানে। আমার কাছে এসে বস, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রাচী ভয়ে ভয়ে লোকটার কাছে এগিয়ে গেল। প্রাচী খেয়াল করে দেখে তার সাথে কিছু করতে চাওয়ার কোনো আগ্রহ নাই লোকটার। প্রাচী লোকটার কাছে যেতেই বলে, এখানে বসো। প্রাচী ভয়কে জয় করে লোকটার পাশে বসলো। লোকটা প্রাচীকে ভালো করে দেখে বলল, দেখতে তো ভালোই, এমন কাজ কেন করো? প্রাচী চুপ করে আছে দেখে লোকটা প্রাচীর কাছে আবার জানতে চাইলো। প্রাচী তখন তার জীবনের সকল কিছু লোকটার কাছে বলল। সবশেষে প্রাচী লোকটার কাছে জানতে চাইলো সে পতিতালয়ে কেন আসে। লোকটা বলতে শুরু করে, আমি বিয়ে করেছিলাম কয়েক বছর আগে। বিয়ের পর আমাদের জীবন ভালোই ছিল। বিয়ের 2 বছর পরেই আমার একটা মেয়ে হয়। আমার বউটা আমাকেও আমার মেয়েকে রেখে চলে যায় প্রেমিকের সাথে। আমার টাকা পয়সার অভাব ছিল না, বউকে অনেক ভালোবাসতাম। তারপরেও সে পালিয়ে গেল টাকা পয়সা নিয়ে প্রেমিকের সাথে। এখন বাচ্চাটাকে নিজেই কষ্ট করে লালন পালন করি। প্রাচী দেখলো লোকটা এসব বলতে বলতে কেঁদে দিচ্ছে। প্রাচী নিজেও কাঁদছে, কারণ কেউ ভালোবাসা পায় না আর কেউ পেয়েও হারায়। সবই যে সময়ের পরিণতি। লোকটা নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, আমি যদি এখান থেকে তোমাকে মুক্ত করি তাহলে কি আমার বাসায় যাবে? প্রাচী লোকটার কথা শুনে অবাক হয়ে বলে, হ্যাঁ যাব। তোমাকে একটা শর্তে নিয়ে যেতে পারি। প্রাচী কোনো কিছু না ভেবেই পতিতালয় নামক জাহান্নাম থেকে মুক্তি পেতে বলল, আমি সব শর্তে রাজি। লোকটা টাকা দিয়ে প্রাচীকে পতিতালয় থেকে মুক্ত করে নিয়ে গেল তার বাসায়। প্রাচী বাসার চারিদিক ঘুরে দেখতে লাগলো। তখন লোকটা বলল, আমার শর্ত শুনবে না? বলেন। আমার নাম মারুপ। এই যে বিশাল বাড়িটা দেখছো, এটাই আমার। আমরা বাপ মেয়েই থাকি, আর কেউ নাই দুনিয়ায়। এখানে কাজ করতে হবে, তাই তো? কাজ করতে হবে না, শুধু আমার মেয়েটাকে দেখে শুনে রাখতে হবে। প্রাচী লোকটার কথা শুনে নিচু কণ্ঠে বলল, আমার ছেলেকে নিয়ে আসতে পারবো? চলো, এখনই নিয়ে আসবো। প্রাচী আর মারুপ গেল এতিমখানায়। ওখানে গিয়ে শোনে প্রাচীর ছেলেটা কয়েক মাস আগেই মারা গেছে। প্রাচী কান্না করতে করতে মারুফের বাসায় গেল। এখন প্রাচীর সময় কেটে যায় মারুফের ছোট মেয়েটার দেখভাল করেই। একদিন প্রাচী মারুফের মেয়েটাকে খাবার খাওয়াচ্ছে। তখন বাড়ির দারোয়ান এসে বলে, প্রাচী আপা, একজন লোক এসেছে আপনার কাছে। আমার কাছে? আমার কাছে তো কারো আসার কথা না। কি যেন কথা বলতে চায়। আচ্ছা যাও, ভালো মতো জেনে ভেতরে নিয়ে আসবে। দারোয়ান বাড়ি থেকে বের হয়ে গেটে গেল।
এই যে সাহেব আসেন, তার আগে এখানে দাঁড়ান, আপনাকে চেক করতে হবে। দারোয়ান লোকটাকে চেক করে নিয়ে আসলো বাড়ির ভেতরে। প্রাচী মেয়েটাকে এখনো খাবার খাওয়াচ্ছে। প্রাচীর উল্টো দিকে রুমের দরজায় লোকটাকে দারোয়ান নিয়ে আসলো, যার কারণে প্রাচীর চেহারা না দেখেই লোকটা বলল, আপু আমি অনেক দিন ধরে চাকুরি খুঁজছি। মারুফ স্যারের কোম্পানিতে একটা চাকুরি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। আপনি যদি স্যারকে বলে চাকুরিটা নিয়ে দিতেন অনেক উপকার হতো। প্রাচী লোকটার কথা শুনে বলে, আমি চাকরি দেওয়ার কে? আমি এখানে মেয়েটার দেখভাল করি। তবুও আপনি যদি একটু বলে দিতেন। প্রাচী এবার মেয়েটাকে খাওয়ানো বাদ দিয়ে পেছনে ঘুরে তাকালো আর লোকটাকে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি এখানে? হুম, কিন্তু তুমি এখানে? এখানেও কি পতিতার কাজ করো? রাজীবের মুখের কথা শুনে প্রাচীর আগাম্বিত কণ্ঠে বলল, রহিম মিয়া, দারোয়ান কি দেখো, ওকে এখনই মেরে বের করে দাও। দিচ্ছি আপা বলেই রহিম মিয়া রাজীবের কলার ধরে ধাক্কা দিল। রাজীব কোনো রকমে দারোয়ানের হাত থেকে ছুটে দৌড়ে প্রাচীর পায়ের কাছে বসে পড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে রাজীব বলতে শুরু করে, আমার চাকরির খুব দরকার, আমি ব্যবসায় অনেক লস খেয়ে পথের ভিখারি। প্রাচী, তুমি একটু বললেই চাকরিটা হয়ে যাবে। আমার পরিবারের সবাই খুবই কষ্টে আছে। রাজীবের কথা শুনে প্রাচীর কোনো দয়া মায়া হয়নি। রহিম মিয়া, তোমার চাকরি কি হারাতে চাও নাকি? প্রাচীর মুখের কথা শুনে রহিম মিয়া রাজীবকে ধরে বাড়ির বাহিরে নিয়ে গেল। রাজীব তারপরেও বাড়ির ভেতরে যেতে চাইল। তখন রহিম মিয়া আর কোনো পথ না পেয়ে রাজীবকে হাতের বন্দুকটা দিয়ে কয়েকটা লাগিয়ে দিল। রাজীবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল রহিম মিয়া। রাজীব বাড়ি থেকে বের হয়ে হাঁটছে চাকুরির খোঁজে। প্রাচী মেয়েটাকে খাবার খাইয়ে শুয়ে শুয়ে ভাবছে, মানুষের ভাগ্যের পরিণতি বোঝা বড়ই দায়। এদিকে কয়েক মাস যেতেই সীমার বাচ্চা হওয়ার সময় হলো। আমিও সীমাকে নিয়ে চিন্তিত। একদিন সীমাকে নিয়ে দ্রুত চলে গেলাম হাসপাতালে। ডাক্তার সীমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল আর অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিল। সীমার বাচ্চা হওয়ার সবকিছুই দেখাশোনা করছে ডক্টর জান্নাত। সীমা অপারেশন থিয়েটারে আছে প্রায় 1 ঘন্টা ধরে। এখনো অপারেশন শেষ হয়নি। হঠাৎ ডক্টর জান্নাত হতাশা নিয়ে কেবিন থেকে বের হলো। আমি এগিয়ে যেতেই বলল, ইথান সাহেব, একটা দুঃসংবাদ আছে। ডাক্তার জান্নাতের কথা শুনে বুকের ভেতরে প্রাণ পাখিটা ছটপট করতে শুরু করলো। কি দুঃসংবাদ? আপনার ছেলে সন্তান হয়েছে আর আপনার স্ত্রীর জরায়ুর পাশে টিউমার ধরা পড়েছে। এখনই অপারেশন করতে হবে, আর যদি এখন অপারেশন না করা হয় তাহলে রক্তক্ষরণ হয়ে আপনার স্ত্রী মারা যাবে। ডাক্তার জান্নাতের কথা শুনে পায়ের নিচের মাটি সরে গেল। কান্না করতে করতে ডাক্তার জান্নাতকে বললাম, যে করেই হোক আমার স্ত্রীকে বাঁচান। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, কিছু কাগজে সিগনেচার করতে হবে। ডাক্তার জান্নাতের সাথে গিয়ে কাগজে সিগনেচার করে দিলাম। সীমার অপারেশন শুরু করা হলো। কিছুক্ষণ পরে একজন নার্স বের হয়ে রক্তের জন্য ছোটাছুটি করতে লাগলো। সীমার জন্য A+ রক্ত এমার্জেন্সি দরকার, কিন্তু কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম রক্তের খোঁজে। অনেক খোঁজে এক ব্যাগ রক্ত নিয়ে হাসপাতালে ফিরে আসলাম। অপারেশন থিয়েটারের সামনে দুঃখের ছায়া। আমি এগিয়ে যেতেই মা জানায় অপারেশন করার সময় সীমা রক্ত স্বল্পতায় মারা গেছে। কথাটা শুনে হাঁটু ভেঙে বসে পড়লাম। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল। একজন নার্স এসে আমার ছেলেকে আমার কোলে দিয়ে গেল। ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করে যেতে লাগলাম। মা আর ছোট বোন আমাকে বোঝানোর অনেক চেষ্টা করতে লাগলো। অন্যদিকে হঠাৎ একদিন মারুফ বাসায় ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ পরে মারুফের বাসায় হাসপাতাল থেকে কল আসে। প্রাচী কলটা রিসিভ করে জানতে পারে মারুফ আর বেঁচে নেই। প্রায় 2 ঘন্টা পর মারুফের লাশ আনা হলো বাড়িতে। প্রাচী ভেবেই চলছে, তার জীবনে ভালো সময় কোনো দীর্ঘস্থায়ী হয় না। মারুফের ছোট ভাই আর মা চলে আসলো অন্য শহর থেকে। প্রাচী জানতো না মারুফের মা ভাই আছে। মারুফকে মাটি দেওয়া হলো পারিবারিক কবরস্থানে। পরের দিন সকালে প্রাচী মারুফের মেয়েটাকে নাস্তা খাওয়াচ্ছে। তখনই মারুফের মা এসে বলে, এই বাড়িতে কি বসে বসে খাওয়ার জায়গা? প্রাচী কোনো উত্তর না দিয়ে মেয়েটাকে রুমে রেখে তাদের সামনে আসলো। তখন মারুফের মা আবার বলে, এই বাড়িতে তুমি থাকার কে? এখনই বাড়ি ছেড়ে চলে যাও। প্রাচী কিছু বলতে যাবে তার আগেই মারুফের ভাই এসে প্রাচীকে মারতে শুরু করে। প্রাচীর চিৎকার শুনে মারুফের মেয়েটা এসে প্রাচীকে জড়িয়ে ধরলো। মারুফের মেয়েটাকে রেখে প্রাচীকে চলে যেতে বলে মারুফের মা। প্রাচীর নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল মারুফ, সেটার কাগজ নিয়ে প্রাচী বাড়ি থেকে বেরিয়ে আসলো। প্রাচী বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল ব্যাংকে। প্রাচী কিছু না জেনেই অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে চলে গেল একটা বস্তিতে। প্রাচী বস্তিতে একটা ছোট ঘর ভাড়া নিল।
প্রয়োজনীয় সব কিনে আনার আগেই টাকা শেষ। প্রাচীর মনে পড়লো অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা হলো না। পরের দিন প্রাচী একটা চেক লিখে নিল 20,000 টাকার। ব্যাংকে গিয়ে টাকা পেয়েও গেল। প্রাচী টাকা হাতে পেয়েই ম্যানেজারকে বলে, এই অ্যাকাউন্টে কত টাকা আছে। ম্যানেজারের কথা শুনে প্রাচী বিশ্বাস করতে পারছে না মারুফ গত 1 বছরে তার নামে 50 লাখ টাকা রেখেছে। প্রাচী হাতে আলাদিনের প্রদীপ পাওয়ার মতো অবস্থা। প্রাচী ঘরে ফিরে বসে ভাবতে লাগলো কি করে নিজের পায়ে দাঁড়ানো যায়। এদিকে সীমার মৃত্যুর কয়েকদিন পরেই আমার ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার ছেলেটাকে ভালো করে পরীক্ষা করলো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বলল, ইথান সাহেব, আপনার ছেলেটার রক্তে একটা রোগ ধরা পড়েছে। ওর কি হয়েছে? আপনার ছেলের ব্লাড ক্যান্সার। কথাটা শোনা মাত্রই মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ভালো হবে না? আমার এক বন্ধু ডাক্তার রিয়াজ, তার কাছে যান, ঠিকানা দিয়ে দিচ্ছি। ঠিকানা নিয়ে পরের দিন ডাক্তার রিয়াজের কাছে গেলাম। ডাক্তার রিয়াজ কয়েকদিন চিকিৎসা করার পর হঠাৎ ছেলেটা মারা গেল। আমি বুঝতেই পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। এই কোন পাপের শাস্তি ভোগ করছি আমি? এটা কি প্রাচীর সাথে করা অন্যায়ের কর্মফল? প্রাচী কেমন আছে এখন? প্রাচীর কি আমার কথা মনে পড়ে? আমি যদি সেদিন ভার্জিন না খুঁজতাম তাহলে হয়তো এখন জীবনটা অনেক রঙিন থাকতো। এখন আমি বড় একা। প্রাচীর কথা খুব মনে পড়ে। প্রাচীর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনটাকে কুড়ে কুড়ে খায়। এখনো প্রাচীকে প্রায়ই খুঁজি, কিন্তু ভাগ্য প্রাচীর সন্ধান দেয় না। অন্যদিকে প্রাচী অনেক ভেবে চিন্তে সেই টাকা দিয়ে একটা ছোট গার্মেন্টস দিল। তাতে কয়েকটা মেশিন ও লোক নিয়ে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরই ব্যবসায় অনেক লাভ হতে শুরু করে। প্রাচীও লাভের টাকায় গার্মেন্টস বড় করতে থাকে। ধীরে ধীরে প্রাচীর বাড়ি গাড়ি সবই হতে লাগলো। এদিকে আমার হঠাৎ করে চাকরি চলে যায়। আমার কাছে তেমন জমানো টাকাও ছিল না। তাই ঘরে অভাব অনটন দেখা দেয়। চাকরির জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। বাধ্য হয়ে ঢাকা শহরে চলে আসি। একটা মেস বাড়িতে অনেক কষ্টে থাকার ঠাঁই করলাম। প্রতিদিন চাকরির খোঁজে বেরিয়ে যেতাম, কিন্তু কোথাও চাকরি হতো না। বুঝতে পারলাম চাকরি পেতে হলে বাবার টাকা নয়তো মামা চাচার ক্ষমতা থাকাটা বাধ্যতামূলক। এখানে সার্টিফিকেট কোনো বিষয়ই না। একদিন এক কোম্পানিতে ম্যানেজার পদের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। ইন্টারভিউ রুমে ঢুকে সামনে যাকে দেখলাম সে আর কেউ না, প্রাচী। অবাক নয়নে প্রাচীর দিকে তাকিয়ে রইলাম। নিজের চোখের দেখাকে বিশ্বাস করতে পারছি না। প্রাচীকে দেখে খুশি হব নাকি প্রাচীর অবস্থান দেখে অবাক হব, কিছুই মাথায় ঢুকছে না। আমি অবাক কণ্ঠে বললাম, প্রাচী তুমি এখানে? ফাইল দেখা বাদ দিয়ে প্রাচী আমার দিকে ফিরে তাকালো আর অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা অফিস, এটা কারো বাসা বাড়ি না। আশা করি আপনি আমার কথার মানে বুঝতে পেরেছেন। প্রাচীর কথা শুনে কিছুটা কষ্ট পেলাম। মুচকি হেসে বললাম, সরি ম্যাম। এবার ঠিক আছে। আপনি কি চাকরির জন্য এসেছেন? জি, আমার একটা চাকরি খুবই দরকার। দেখি আপনার সিভি। প্রাচী আমার সিভি কিছুক্ষণ দেখে বলে, আপনি এখন আসতে পারেন। আপনাকে কল দিয়ে জানিয়ে দেওয়া হবে চাকুরিটা হবে কিনা। প্রাচীর কথা শুনে মুচকি হেসে চলে আসতে যাব, কিন্তু নিজের বিবেক বাধা হয়ে দাঁড়ালো। প্রাচীর দিকে করুণ নয়নে তাকিয়ে বললাম, আমার ছেলেটা কেমন আছে? প্রাচী আমার দিকে ছল ছল চোখে তাকিয়ে বলল, ও আপনার ছেলে ছিল না, ও আমার নিজের ছেলে ছিল। বিয়ের আগে সেই কলঙ্কিত রাতে তোমার জীবনে যে এসেছিল সে আর কেউ না, আমি। আমি সেদিন তোমাকে কলঙ্কিত করেছিলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আমার কথা শুনেই প্রাচী চেয়ার থেকে উঠে এসে ঠাস করে আমার কাঁধে চড় বসিয়ে দিল আর রাগান্বিত কণ্ঠে বলল, শুধু তোমার জন্যই আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও আর কখনো এখানে আসবে না। গালে হাত দিয়ে প্রাচীর কেবিন থেকে বেরিয়ে আসতে যাব, তখনই প্রাচী আবার বলে, আমাদের ছেলেটা মারা গেছে আর ওর মৃত্যুর জন্য তুমিই দায়ী। প্রাচীর কথা শুনে চোখ ঝাপসা হয়ে গেল। নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। চোখের পানি মুছে প্রাচীকে বললাম, আমি জানি ক্ষমা চাইলে এখন আর আগের মতো কিছুই ঠিক হবে না। তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যদি পারো এই অমানুষটাকে ক্ষমা করে দিও। বলেই প্রাচীর কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম। আমি জানি প্রাচীর এখানে আমার মতো কোনো অমানুষের চাকরি হবে না। বিকেলে বসে আছি, এমন সময় একটা কল আসে। কলটা রিসিভ করে জানতে পারলাম প্রাচীর ওখানে আমার চাকরি হয়ে গেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, প্রাচী তার চোখের সামনে থেকে চলে যেতে বলেছিল, তবে প্রাচী কেন আমাকে চাকরি দিল? কয়েকদিন পরেই প্রাচীর অফিসে জয়েন করলাম।
অফিসের কাজ ছাড়া প্রাচী আমার সাথে তেমন কোনো কথা বলে না। আমি কথা বলতে চাইলে কোনো গুরুত্ব দেয় না। প্রাচীর এমন ব্যবহার আমাকে মনে করিয়ে দিচ্ছিল প্রাচীকে করা আমার অবহেলা আর অপমানের কথা। একদিন অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। এমন সময় প্রাচী এসে বলে, এটা অফিস, সিগারেট খাওয়ার জায়গা না। সরি ম্যাম। তা সিগারেট খান কেন? আপনার স্ত্রী কি খুব চাপে রাখে নাকি? স্ত্রী নাই? কেন, বিয়ে করেননি নাকি? বিয়ে করেছিলাম, সে মারা গেছে মাস 6 আগে। ও আচ্ছা, আপনি আপনার কাজে যান আর সিগারেট বেশি খাবেন না। বলেই প্রাচী চলে গেল। আমার সাথে প্রাচীর অপরিচিত ব্যবহার হওয়ারই কথা। প্রাচী এখন কোম্পানির মালিক আর আমি তার কর্মচারী। মাঝে মাঝে প্রাচীর দিকে দূর থেকে তাকিয়ে দেখি আর প্রাচীর সাথে করা অবহেলার কথা মনে করি। নিয়তির বিধান বোঝা বড়ই কঠিন। কার জীবন কখন তিনি পরিবর্তন করে দেবে বোঝা বড়ই দায়। অফিস থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারে। আমি রাস্তার পাশে পড়ে গেলাম, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিছু মানুষের হইচই কানে ভেসে আসছিল। তারপরে আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে প্রাচীকে বসে থাকতে দেখে অবাক হলাম। আমি উঠে বসতে যাব, তখনই প্রাচী বলে উঠল, আরে আরে কি করছো? বলেই প্রাচী আবার আমাকে শুয়ে দিল। আমি শুয়ে প্রাচীকে অপলকে দেখতে লাগলাম। প্রাচীর চোখ দুটো লাল হয়ে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, আমি এখানে কি করে আসলাম? তুমি কি করে আসবে? তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর একটু হলেই তো মরে যেতে। তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার মরে যাওয়াই উচিত ছিল। মৃত্যুর কথা শুনেই প্রাচী আমার মুখ চেপে ধরলো আর বলল, মরার কথা আর কখনো বলবে না। আমার সাথে যা হয়েছে এটা আমার ভাগ্যে ছিল। ভাগ্য আমাদের সাথে এক আজব খেলা খেলেছে। এতে তোমার কোনো দোষ নেই। প্রাচীর কথা শুনে বুঝতে পারলাম আমার জন্য একটু হলেও তার মায়া হয়। দুজনেই চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে প্রাচী বলল, আচ্ছা, আমি যদি তোমার কাছে ফিরে আসতে চাই তবে কি আমায় গ্রহণ করবে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, না, কারণ আমি তোমার যোগ্য না। প্রাচী আমার কথা শুনে মায়াবী চোখে তাকিয়ে বলল, চলো না, দুজনে আবার নতুন করে জীবনটা শুরু করি। সেদিন প্রাচীর চোখে আমার জন্য গভীর ভালোবাসা দেখেছিলাম। হাসপাতালে আমি 2 দিন ছিলাম। এই 2 দিন প্রাচীর সাথে অনেক পুরাতন কথা শেয়ার করেছিলাম। আমার আর সীমার বিয়ে, বাচ্চা, ছেলেটার ব্লাড ক্যান্সার, আমার বন্ধু সুমনের অকাল মৃত্যু সবকিছুই প্রাচীর কাছে বলেছিলাম। প্রাচীও তার পতিতালয় থেকে শুরু করে সবকিছুই আমার সাথে শেয়ার করলো। আমি আর প্রাচী আজ দেশের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। ঢাকা থেকে কিশোরগঞ্জ যাত্রাপথে দুজনে চিন্তা করলাম, বাড়ি গিয়ে দুই পরিবারকে একত্র করে দুজনে আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হব। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।